আজ আমরা কম্পিউটার সায়েন্স ক্লাস 12-এর নতুন একটা চ্যাপ্টার পড়ব, ডেটা স্ট্রাকচার ইউজিং সি। এই চ্যাপ্টারটাতে আমরা ডেটা স্ট্রাকচার কাকে বলে সেটাও জানব এবং সি দিয়ে কাজ করতে গেলে তার কিছু ফিচার, তার কিছু প্রপার্টি কীরকম হবে সেটাও জানব। তো প্রথমে আমাদের একটু ডেটা স্ট্রাকচার কাকে বলে সেটা জানার আগে আরও বেসিক কিছু জিনিস থেকে পড়তে হবে। এর অধিকাংশ জিনিসই তোমরা জানো, তোমরা ক্লাস 11-এ পড়েছো। আমি তাও কিছুটা রিভাইজ করিয়ে তারপরে মূল ডেটা স্ট্রাকচারে আসবো। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে এই ডেটা স্ট্রাকচার ইউজিং সি কিন্তু প্র্যাকটিক্যালেও আছে, এর মধ্যে বেশ কিছু প্রোগ্রামিং আছে যেগুলো আমাদের প্র্যাকটিক্যালেও করতে হবে। প্রোগ্রামিং যে পার্টটা সেটা কিন্তু আমরা এখানে করব না, সেটা আমরা স্কুল খুললে পর প্র্যাকটিক্যাল হিসেবে করব। আপাতত আমরা থিওরিটিক্যালি পুরো ব্যাপারটাকে বুঝবো। তো প্রথম যেখান থেকে আমরা আলোচনা শুরু করি সেটা হচ্ছে ডেটা টাইপ। সিতে প্রোগ্রাম করতে গেলে তো ডেটা টাইপ কাকে বলে সেটা তোমরা পড়েছো, তোমরা জানো। এবার জেনারেলভাবে ডেটা টাইপ কাকে বলে আমরা একটু শুনে নিই। আর ডেটা টাইপ ইজ আ টাইপ অফ ডেটা। ইট ইজ আ ডেটা স্টোরেজ ফরম্যাট দ্যাট ক্যান কন্টেন আ স্পেসিফিক টাইপ অর রেঞ্জ অফ ভ্যালুজ। তাহলে আমরা জানি যে আমরা যখন কোনো ডেটা নিয়ে কাজ করি তখন সেই ডেটাটা কী ধরনের ডেটা হবে সেটাই আমরা ডেটা টাইপ দিয়ে বোঝাই। যেমন তুমি যদি কোনো ইন্টিজার ভ্যালু রাখো তার জন্য একরকম ডেটা টাইপ নিতে হবে, তুমি যদি কোনো ডেসিমাল অর্থাৎ পয়েন্টের কোনো ভ্যালু নিতে চাও তখন আরেক রকম ডেটা টাইপ নিতে হবে, তুমি যদি কোনো নাম বা অ্যাড্রেস স্টোর করতে চাও তখন আরেক রকম ডেটা টাইপ নিতে হবে। তো একটা স্টোরেজ ফরম্যাট যেটা ডিফাইন করে দেয় কি যে তার মধ্যে স্পেসিফিক একটা টাইপের ডেটা আমরা রাখতে পারবো, সেটাই হচ্ছে ডেটা টাইপ। এবার সি এর যে ডেটা টাইপ সেটাকে আমরা দুটো টাইপে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে প্রাইমারি ডেটা টাইপ, যেটা অলরেডি সি এর মধ্যে থাকে, মানে যেটা আমরা ব্যবহার করতেই পারি, এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা ডিরাইভ ডেটা টাইপ। সি এর মধ্যে থাকে বলতে কি যে মানে এই ডেটা টাইপগুলো আমাদেরকে কিছু ডিফাইন করতে হয় না, এগুলো আমরা ডাইরেক্টলি নিয়ে ইউজ করতে পারি। এর টাইপগুলো কি কি? ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ভয়েড। এর প্রতিটি টাইপই তোমরা জানো যে ক্যারেক্টার হচ্ছে যে কোনো ক্যারেক্টার নিতে পারে, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার নিতে পারে, ফ্লোট মানে হচ্ছে যে পয়েন্টের কোনো মান নিতে পারে, ডাবল হচ্ছে বড় সাইজের কোনো মান নিতে পারে, এবং ভয়েড হচ্ছে যে কোনো কিছু মানে যার কোনো নির্দিষ্ট মান রিটার্ন হিসেবে থাকে না বা যার নির্দিষ্ট কোনো মানই থাকে না। এবার হচ্ছে সেকেন্ডারি ডেটা টাইপ। সেকেন্ডারি ডেটা টাইপ ব্যাপারটা কি? সেকেন্ডারি বা ডিরাইভ ডেটা টাইপ হচ্ছে যেখানে আমরা আমাদের অন্য মানে যে প্রাইমারি ডেটা টাইপগুলো আছে বা অন্য যে সেকেন্ডারি ডেটা টাইপ আছে সেগুলোকে কম্বাইন করে যদি আমরা নিজেদের কিছু কাজের সুবিধার জন্য নতুন ধরনের ডেটা টাইপ তৈরি করে নিই তাকেই আমরা বলি ডিরাইভড বা সেকেন্ডারি ডেটা টাইপ। এর কয়েকটা এক্সাম্পল এখানে আমরা পড়ছি: পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম বা এনাম, অ্যারে ইত্যাদি। তো এর সম্পর্কে এবার আমরা কিছু কিছু জিনিস ডিটেলসে পড়ব। তাহলে ডিরাইভ ডেটা টাইপ আমরা কি দেখলাম? ডিরাইভ ডেটা টাইপস আর কম্পোজড অফ ফান্ডামেন্টাল ডেটা টাইপস। এরকম মানে কয়েকটি ডেটা টাইপকে মিলিয়ে যদি নতুন ডেটা টাইপ তৈরি করা হয় সেটাই হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ। এবার আমরা চলে আসি ডেটা স্ট্রাকচার কাকে বলে। আর ডেটা স্ট্রাকচার ইজ আ কালেকশন অফ ডেটা ভ্যালুজ দ্যাট data values, the relationship among them and the function or operations that can be applied to the data. অর্থাৎ ডেটা স্ট্রাকচার হচ্ছে কিছু ডেটার একটা কালেকশন, তাদের মধ্যে কি সম্পর্ক আছে, কি রিলেশন আছে সেটা, এবং তাদের উপর কী কী ধরনের কাজ করা যেতে পারে, এই পুরো জিনিসটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। To efficiently organize, store and process complex data, a computer system uses special types of structures called data structure. অর্থাৎ জটিল তথ্য, যে তথ্যগুলো সাজানোটা একটু এমনি ডেটা টাইপের সাহায্যে কঠিন, সেগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য, এফিশিয়েন্টলি সাজানোর জন্য, তাদেরকে নিয়ে কাজ করার জন্য বিভিন্ন রকমের কাজ আমরা করতেই পারি, সেগুলোর জন্যই আমরা স্পেশাল টাইপের কিছু স্ট্রাকচার ইউজ করি যেগুলোকে আমরা বলি ডেটা স্ট্রাকচার।
তোমরা কিন্তু একটা ডেটা স্ট্রাকচার এর আগেও পড়েছো, সেটা হচ্ছে অ্যারে। তো আমরা এরপরেই সেটা আরেকটু ডিটেলসে দেখব। আর ডেটা স্ট্রাকচার ক্যান বি লিনিয়ার অর নন লিনিয়ার ওয়ান। তো ডেটা স্ট্রাকচার মানে কি, যেখানে অনেকগুলো ডেটাকে আমরা কিছু না কিছুভাবে স্টোর করে সাজিয়ে রাখতে পারি যাতে আমাদের কোনো একটা পার্টিকুলার কাজ করা সুবিধাজনক হয়। এবার এই ডেটা স্ট্রাকচার দুরকম হতে পারে। একটা হচ্ছে লিনিয়ার, অর্থাৎ যেটা সরল রেখার মতো করে সাজানো থাকবে। আরেকটা হচ্ছে নন লিনিয়ার, অর্থাৎ যেটা কিন্তু সরল রেখায় থাকবে না। এবার আমরা ডেটা স্ট্রাকচারের টাইপগুলো পড়ে নিই। প্রথমে আমরা দুটো ভাগ করতে পারছি, লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তার মধ্যে লিনিয়ারের মধ্যে আছে অ্যারে, স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্ট। এবং নন লিনিয়ারের মধ্যে আছে গ্রাফস আর ট্রিজ। এর মধ্যে এই যে দুটো, এটা কিন্তু তোমাদের ডিটেলসে পড়তে হবে না, জাস্ট মনে রাখবে যে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে এরা। আর এই যে চারটে টাইপ আছে এর মধ্যে অ্যারে তোমরা আগেই পড়েছো, বাকি তিনটে টাইপ কিন্তু আমাদের এখানে ডিটেলসে পড়তে হবে। অ্যারে সম্পর্কে তোমরা ক্লাস 11-এ ডিটেলসে পড়েছো, অ্যারের অনেক প্রোগ্রামও করেছো। তাও আমরা আরেকটু এটাকে মনে করে নিই। যদি ফার্স্টে আমি খুব সংক্ষেপে বলতে চাই, তাহলে অ্যারে কী ছিল? অ্যারে এমন একটা স্ট্রাকচার যেখানে সিমিলার টাইপের অনেকগুলো ডেটাকে একসাথে রাখা যায় এবং তারা কিন্তু একটাই নামের আন্ডারে আলাদা আলাদা ইন্ডেক্স ভ্যালু নিয়ে উপস্থিত থাকে। অ্যান অ্যারে ইজ এ ডিরাইভড ডেটা টাইপ। It is used to represent a collection of elements of the same data type. এখানে আমাদের প্রথম যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা কিন্তু এটাই যে একটা অ্যারের মধ্যে কিন্তু আমি সেম ডেটা টাইপের এলিমেন্টই রাখতে পারি। হতে পারে তারা সবাই ইন্ট, হতে পারে তারা সবাই ফ্লোট, এরকম। দ্য এলিমেন্টস আর স্টোরড ইন কন্টিজিউয়াস মেমোরি লোকেশন। যখন এই অ্যারেকে মেমোরিতে স্টোর করা হয় তখন কিন্তু পরপর লোকেশনেই কিন্তু সেই এলিমেন্টগুলো স্টোর থাকে, অর্থাৎ সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে না। এবার আমরা একটা অ্যারের একটু গঠনটা একটু দেখে নিই। যে ধরো অ্যারেটার নাম হচ্ছে ARR। আমরা জানি একটা অ্যারের কিন্তু একটাই নাম থাকে এবং তার আন্ডারে যে ভ্যালুগুলো থাকে সেগুলো আলাদা করা হয় তার ইন্ডেক্সের মাধ্যমে। তো দেখো আমরা জানি প্রথমটার ইন্ডেক্স থাকে 0 এবং তারপর ক্রমশ 1 2 3 4 করে সেটা বাড়তে থাকে। তাহলে এখানে এই যে ARR অ্যারে, তার সাইজ হচ্ছে 5 এবং তাতে যে 5টা এলিমেন্ট আছে সেটা হচ্ছে 78, 91, 105, 36 এবং 24। এরা কি পজিশনে আছে অ্যারের মধ্যে? ARR 0-তে আছে 78, ARR 1-এ আছে 91, ARR 2-তে আছে 105, ARR 3-তে আছে 36 এবং ARR 4-এ আছে 24। তাহলে এভাবেই কিন্তু আমাদের অ্যারের মধ্যে ভ্যালুগুলো রাখা হয় এবং এইখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এটা কিন্তু বেসিক্যালি এই প্রত্যেকটা যে সেল বা নোড, সেলই বলি আমরা এগুলোকে, নোড জিনিসটা আর একটু বড়োর ক্ষেত্রে বেশি ইউজ হয়, এলিমেন্ট, সেগুলোর ইন্ডেক্স, অর্থাৎ সেগুলো কোন অ্যারের মধ্যে কোন পজিশনে আছে সেটাকে ইন্ডিকেট করে। এবার আমরা পরবর্তী স্টেপগুলো পড়ার জন্য পয়েন্টার জিনিসটাকে একটু বুঝবো এবং পয়েন্টারের আরও কিছু বিশেষ ধরনের বৈশিষ্ট্য আমরা এখানে শিখব। পয়েন্টার কি, পয়েন্টার কেন ইউজ হয় সেটা কিন্তু তোমরা 11-এ পড়েছো। পয়েন্টার হচ্ছে একটা স্পেশাল ধরনের ডেটা টাইপ যার বৈশিষ্ট্য কি, যে ইট ক্যান পয়েন্ট। কি পয়েন্ট করে? এ অন্য কোনো ভেরিয়েবলকে পয়েন্ট করে। ধরো আমি একজনের বাড়ি চিনি, এবার আরেকজনকেও সে আমি যার বাড়ি চিনি তার বাড়ি চেনে না, কিন্তু সে আমাকে বলল যে আমি যদি একটুখানি বাড়িতে নিয়ে যাই, তাহলে যদি যার বাড়ি আমি চিনি তাকে যদি আমি এক্স এবং যে আমার কাছে নিয়ে যেতে বলছে তাকে ওয়াই ধরি, তাহলে আমি বলতে পারি যে আমি এক্সের বাড়ির অ্যাড্রেসটা জানি, মানে আমি এক্সকে পয়েন্ট করে আছি এবং আমার থ্রুতে ওয়াই এক্সের কাছে পৌঁছতে পারবে। তো পয়েন্টারের কনসেপ্টও কিন্তু একদমই সেরকম। আর পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুজ ভ্যালু ইজ দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল দ্যাট ইজ ডাইরেক্ট অ্যাড্রেস অফ দ্য মেমোরি লোকেশন। অর্থাৎ একটা পয়েন্টার ভেরিয়েবলের যে ভ্যালু থাকে সেটা কিন্তু অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস। এবার সেই ভেরিয়েবলটা কিন্তু যে কোনো ডেটা টাইপেরই হতে পারে, ইভেন
একটা পয়েন্টারও হতে পারে। আমরা যখন একটা পয়েন্টারকে ডিক্লেয়ার করি তখন প্রথমে যে টাইপটা লিখি সেটা কি হয়, যে পয়েন্টারটা যাকে পয়েন্ট করছে তার ডেটা টাইপটাই হয় পয়েন্টারের ডেটা টাইপ, এবং ভেরিয়েবল নেমের সাথে পয়েন্টার মিন করার জন্য বা পয়েন্টার বোঝানোর জন্য আমাদেরকে একটা অ্যাস্টেরিক্স বা স্টার সাইন ইউজ করতে হয়। এই স্টার সাইনটা দিলেই কিন্তু আমরা বুঝে যাই যে এটা হচ্ছে একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল। এবার পয়েন্টারে যখন কোনো একটা ভেরিয়েবলকে আমি পয়েন্ট করাচ্ছি, অর্থাৎ একটা ভেরিয়েবল আছে তাকে আমি পয়েন্টার দিয়ে পয়েন্ট করাচ্ছি, তখন কিভাবে পয়েন্ট করতে হয় সেটা তোমরা জানো, যে সেই ভেরিয়েবলটির অ্যাড্রেস আমাদের পয়েন্টারের মধ্যে নিয়ে আসতে হয়, তারপর কি করে অ্যাক্সেস করতে হয় সেটাও তোমরা জানো। তো আমরা ফাংশন যখন করেছি তখন ফাংশনের মধ্যেও কিন্তু আমরা কল বাই রেফারেন্সে পয়েন্টার ব্যবহার করেছি, সেগুলো তোমরা জানো। তো সেই অংশটা আমি আর যাচ্ছি না, আমরা চলে আসছি নেক্সট কিছু জিনিসে। তো প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পয়েন্টার টু আ পয়েন্টার, যেটা আমি আগেই বললাম যে আ পয়েন্টার ক্যান পয়েন্ট সামথিং। এবার এই সামথিংটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, সেটা যে কোনো ডেটা টাইপই কিন্তু হতে পারে। তো সেই দিক থেকে পয়েন্টার নিজেও তো একটা ডেটা টাইপ, তাহলে ডেফিনেটলি আ পয়েন্টার ক্যান পয়েন্ট অ্যানাদার পয়েন্টার। তাহলে সেখান থেকেই জিনিসটা কি আসছে, দ্য পয়েন্টার দ্যাট স্টোরস দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার পয়েন্টার ইজ কল্ড আ পয়েন্টার টু আ পয়েন্টার। তার মানে একটা পয়েন্টার যদি আরেকটা পয়েন্টারকে পয়েন্ট করে তখনই তাকে বলা হয় হবে পয়েন্টার টু আ পয়েন্টার। আমরা এর একটা ছবি দিয়ে আমরা একটু জিনিসটাকে মানে ডায়াগ্রাম দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করি। এখানে আমার তিনটা ভেরিয়েবল আছে, A1, PT1 এবং PT2। এই PT1 এবং PT2 কিন্তু পয়েন্ট মানে দুটো পয়েন্টার। এবার এই A1 এর মধ্যে আছে অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা হচ্ছে 100, তাহলে অ্যাকচুয়াল ভেরিয়েবল উইথ আ ভ্যালু দ্যাট ইজ 100। এবারে নিচে যেটা আছে এটা হচ্ছে A1 ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেস। এরপর PT1 তার মেমরি অ্যাড্রেস হচ্ছে এটা, এবং PT2-র মেমরি অ্যাড্রেস হচ্ছে এটা। এটা কিন্তু আমি একটা র্যান্ডম ভ্যালু নিয়েছি, এটাই হতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এবার PT1 একটা পয়েন্টার যে A1-কে পয়েন্ট করছে, তার মানে কি হচ্ছে A1-এর যে মেমরি অ্যাড্রেস সেটাই কিন্তু এসে PT1-এর মধ্যে স্টোর হচ্ছে। তাহলে দেখো এই A1-এর যে অ্যাড্রেসটা মেমরি অ্যাড্রেসটা সেটাই PT1-এর ভ্যালু। এবার PT2 কি করছে, PT1-কে পয়েন্ট করছে, ফলে PT1 পয়েন্টার তার যে মেমরি অ্যাড্রেস সেটা কিন্তু হয়ে যাচ্ছে PT2-র ভ্যালু। তাহলে এই PT2 যে তাকেই কিন্তু আমরা বলতে পারছি এ হচ্ছে পয়েন্টার টু পয়েন্টার, অর্থাৎ এই PT1 হচ্ছে পয়েন্টার টু A1 আর PT2টা কি পয়েন্টার টু পয়েন্টার অফ A1। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটি সাধারণ পয়েন্টার, আর এ কি, এ হচ্ছে পয়েন্টার টু পয়েন্টার, কেন এ কিন্তু একটা পয়েন্টারকে পয়েন্ট করছে। তাহলে এই ডায়াগ্রামটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পয়েন্টার টু পয়েন্টার কাকে বলে। এবার আমরা পড়ব পয়েন্টার টু অ্যান অ্যারে। পয়েন্টার টু অ্যান অ্যারে ব্যাপারটা কি, আমরা জানি যে একটা পয়েন্টার দিয়ে কিন্তু আমি একটা অ্যারেকে পয়েন্ট করতে পারি, কিন্তু পয়েন্টার টু অ্যান অ্যারের কনসেপ্টটা কি, যে এটা একটা এমন পয়েন্টার যে কিন্তু একটা অ্যারেরকে একটা মানে একটা অ্যারে অবজেক্টকে পয়েন্ট করতে পারে। আমরা একটু দেখি, ইন্ট ARR5 ইকুয়াল টু 10, 20, 30, 40, 50 লিখেছি। তার মানে ARR5 সাইজের একটা অ্যারে যার মধ্যে 10, 20, 30, 40, 50 এই 5টা ভ্যালু স্টোর আছে। এবার আমরা কি লিখছি দেখো, ইন্ট উইদিন ব্র্যাকেট স্টার PTR, দেন যেটা স্কোয়ার ব্র্যাকেট আমাদের হয় বা থার্ড ব্র্যাকেট তার মধ্যে 5। তার মানে এই স্টার PTR এমন একটা পয়েন্টার যে 5 সাইজের একটা ইন্টিজার অ্যারেকে পুরোটাকে পয়েন্ট করতে পারবে। দেন আমরা কি করছি, PTR ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট ARR0, অর্থাৎ আমরা কিন্তু এই অ্যারের ফার্স্ট এলিমেন্টটা দিয়েই এটাকে পয়েন্ট করছি, ঠিক যেভাবে আমরা আগেও এমনি জেনারেলভাবেও পয়েন্ট করতাম। তাহলে PTR পয়েন্টস দ্য কমপ্লিট অ্যারে অফ সাইজ 5। এবার আমরা একটু এটাও এক্সাম্পল দেখি। এখানে আমার PTR একটা পয়েন্টার আছে আর আমি একটা অ্যারে নিয়েছি যার নাম হচ্ছে ARR
তার মধ্যে 5টা ভ্যালু আছে, ঠিক যেরকম আমরা ওখানে লিখেছিলাম। ARR 0-তে 10, ARR 1-এ 20, ARR 2-তে 30, ARR 4-এ 2-তে 30, 3-তে 40 এবং ARR 4-এ 50। এবার আমরা যখন প্রথম এটাকে পয়েন্ট করাচ্ছি পিটিআর দিয়ে এটাকে, তখন পিটিআর কিন্তু এসে ফার্স্ট এলিমেন্টটাকেই পয়েন্ট করছে। এবার আমরা যদি পিটিআর প্লাস প্লাস করি, তার মানে কি পয়েন্টারের ভ্যালু বৃদ্ধি পাবে। তখন কি হবে, পিটিআর কিন্তু এই ARR 0 থেকে ARR 1-এ যাবে না। সে কি করবে, এই পুরো 5টাকেই তো সে একটা অবজেক্ট হিসেবে পয়েন্ট করে আছে, এই পুরোটাকে জাম্প করে সে কিন্তু নেক্সট জায়গায় চলে যাবে। অর্থাৎ কি, পিটিআর উইল পয়েন্ট টু দ্য লোকেশন বাই স্কিপিং এলিমেন্টস অফ দ্য অ্যারে, অর্থাৎ স্কিপিং 5 এলিমেন্টস অফ দ্য অ্যারে। অর্থাৎ যেহেতু সে একটা 5 সাইজের একটা ইন্টিজার অ্যারেকেই সে পয়েন্ট করছে, সুতরাং যেই আমি পিটিআর প্লাস প্লাস করবো, সে কিন্তু একেবারে এই 5টা এলিমেন্টকে স্কিপ করে কিন্তু নেক্সট পজিশনে চলে যাবে। এটাই কিন্তু হচ্ছে আমাদের পয়েন্টার টু অ্যান অ্যারের কনসেপ্ট। এবার আমরা দেখব অ্যারে অফ পয়েন্টার্স কি। তাহলে এর আগে যেটা আমরা পড়লাম সেটা কিন্তু ছিল কি পয়েন্টার টু অ্যান অ্যারে, আর এবার আমরা দেখছি অ্যারে অফ পয়েন্টার্স। তাহলে একটা অ্যারের এলিমেন্টগুলো যদি পয়েন্টার হয়, তখন সেটাকে আমরা বলছি অ্যারে অফ পয়েন্টার্স। অ্যান অ্যারে অফ পয়েন্টার্স ইজ অ্যান অ্যারে হুজ এলিমেন্টস আর পয়েন্টার্স। তাহলে দেখো, এখানে আমি একটা অ্যারে নিয়েছি যার নাম ARR-OP, অর্থাৎ এটি এমন একটি অ্যারে আমি নিচ্ছি যে অ্যারে অফ পয়েন্টার্স। তাহলে তার মধ্যে আমি 4 সাইজের নিয়েছি, তাহলে তার মানে প্রত্যেকটা যে অংশ এলিমেন্টগুলোর অ্যাড্রেস কি, ARR-OP 0, ARR-OP 1, ARR-OP 2 এবং ARR-OP 3। এবার তারা কি করছে, আমার এখানে 4টে আলাদা ভেরিয়েবল আছে ABCD, যাদের ভ্যালু এবং তাদের প্রত্যেকের মেমরি অ্যাড্রেস এখানে লেখা আছে। এবার এই যে অ্যারের এলিমেন্টগুলো, যেহেতু ওরা প্রত্যেকেই পয়েন্টার, এরা কী করছে, এরকম এক একটা ভেরিয়েবলকে কিন্তু তারা পয়েন্ট করছে, এবং যার জন্য এই যে ভেরিয়েবলগুলো রয়েছে তাদের যে মেমরি অ্যাড্রেস, সেগুলোই কিন্তু এই অ্যারেটির এলিমেন্ট হিসেবে রয়েছে। তাহলে এই হলো আমাদের অ্যারে অফ পয়েন্টার্সের কনসেপ্ট। এবার এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচারের বিভিন্ন কাজ করতে গিয়ে কাজে লাগবে, এবং পয়েন্টার কিন্তু ভীষণভাবে ডেটা স্ট্রাকচারে ব্যবহৃত হয়। সেজন্যেই কিন্তু এই অবধি আমরা যেটুকু শিখলাম সেটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা চলে আসছি স্ট্রাকচারে। স্ট্রাকচার জিনিসটাও তোমরা পড়েছো। স্ট্রাকচার ব্যাপারটা কি, স্ট্রাকচার হচ্ছে এটাও একটা ডিরাইভ ডেটা টাইপ, যেখানে আমরা কি করতে পারি, আমরা 2 বা তার বেশি সংখ্যক ডেটা টাইপকে কম্বাইন করে একটা নতুন ডেটা টাইপ তৈরি করতে পারি। স্ট্রাকচার, যেটাকে আমরা স্ট্রাক্ট দিয়ে আমরা লিখি, is a composite data type that defines a physically grouped list of variables under one name in a block of memory। অর্থাৎ পুরোটার কিন্তু একটা নাম থাকে, অর্থাৎ ডেটা টাইপটার কিন্তু একটা নাম থাকে, এবং ভেরিয়েবল নিলেও সেই ওই নামে একটা নামের মধ্যেই পার্টে বিভিন্ন ডেটা টাইপ, মানে ধরো একটা স্ট্রাকচার আমরা নিয়েছি এক্স নামে, তার মধ্যে যদি 3টে আলাদা আলাদা ডেটা টাইপের 3টে ভেরিয়েবল থাকে, তাহলে ওই এক্স টাইপের কিন্তু আমি যতগুলো ভেরিয়েবল নেব, ওই একটা করে নামের আন্ডারে কিন্তু ওই 3টে করে সাবপার্ট থাকবে। দ্য ভেরিয়েবলস মে বি অফ ডিফারেন্ট ডেটা টাইপস। এখানে এটা খুব ইম্পর্টেন্ট যে সেই ডেটা টাইপগুলো যে সব সেম হতে হবে এটাও কিন্তু মাস্ট না। যেমন স্ট্রাক্ট স্টুডেন্ট ইনফো, এখানে স্ট্রাক্ট ব্যাপারটা কথাটার সাথে আমরা স্টুডেন্ট ইনফো বলে একটা নতুন ডেটা টাইপ তৈরি করছি, যার মধ্যে কী কী থাকছে, ইন্ট আইডি, ইন্ট এজ আর ক্যার জেন্ডার। অর্থাৎ এই যে 3টে আলাদা আলাদা ডেটা টাইপের 3টে ভেরিয়েবল, এই 3টেকে গ্রুপ করে একসাথে করে কিন্তু আমরা এই স্টুডেন্ট ইনফো টাইপের একটা স্ট্রাকচার ইউজ করলাম, এবং এই স্ট্রাকচার ইউজ করে কিন্তু এবার আমি এই স্টুডেন্ট ইনফো টাইপের যদি কোনো ভেরিয়েবল নিই, তার কিন্তু বিভিন্ন পার্টের মধ্যে আইডি, মানে তার প্রত্যেকটার মধ্যে কিন্তু আইডি একটা পার্ট থাকবে, এই এজ একটা পার্ট থাকবে, জেন্ডার একটা পার্ট থাকবে। এবার এই স্ট্রাকচারের ব্যবহারটাও কিন্তু আমাদের এই ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামিংয়ের জন্য ভীষণভাবে লাগবে। এবার যেটা আমরা পড়ব, দ্য অপারেশনস পারফর্মড অন
এনি লিনিয়ার স্ট্রাকচার। তাহলে একটা লিনিয়ার স্ট্রাকচারের উপর আমরা যে কিছু বেসিক অপারেশন পারফর্ম করতে পারি সেগুলো আমরা একটু শুনে নিই যে সেগুলোর মানে কি। প্রথম হচ্ছে ট্রাভার্সাল। ট্রাভার্সাল মানে হচ্ছে সেই ডেটা স্ট্রাকচারটাকে পুরোটা ট্রাভেল করা, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি যে নোড আছে বা প্রতিটি যে অংশ আছে, প্রতিটি যে এলিমেন্ট আছে তার প্রতিটির কাছে যাওয়া। সেকেন্ড হচ্ছে সার্চ, অর্থাৎ সেই ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্টিকুলার কোনো এলিমেন্ট আছে কি না এবং থাকলে কোথায় আছে সেটা খোঁজা। নেক্সট হচ্ছে ইনসারশন, অর্থাৎ সেই ডেটা স্ট্রাকচারে নতুন কোনো এলিমেন্ট অ্যাড করা। নেক্সট হচ্ছে ডিলিশন, অর্থাৎ সেই ডেটা স্ট্রাকচার থেকে কোনো এলিমেন্ট বাদ দিয়ে দেওয়া। সর্টিং, অর্থাৎ ক্রমানুযায়ী সাজানো, এটা দুরকম হতে পারে, একটা অ্যাসেন্ডিং একটা ডিসেন্ডিং। এবং লাস্ট হচ্ছে মার্জিং, অর্থাৎ সেম ডেটা স্ট্রাকচারের মানে সেম টাইপের ডেটা স্ট্রাকচারের দুটো বা তার বেশি যদি স্ট্রাকচার থাকে তাদেরকে মার্জ করে একটাতে নিয়ে আসা। তো এই যে অপারেশনগুলো, এই অপারেশনগুলো কিন্তু আমরা বিভিন্ন লিনিয়ার স্ট্রাকচারের উপর অ্যাপ্লাই করতে পারি। যে কটা ডেটা স্ট্রাকচারের নাম আমরা আজকে পড়লাম তার মধ্যে অ্যারে তোমরা আগেই জানতে, অ্যারের বিভিন্ন প্রোগ্রামও তোমরা আগে করেছো এবং অ্যারে সংক্রান্ত অনেক তথ্যই তোমরা জানো। তো নতুন যে ডেটা স্ট্রাকচারগুলো আমরা দেখছি তার মধ্যে প্রথম যেটা আমরা আজকে পড়ব সেটা হচ্ছে লিঙ্কড লিস্ট। লিঙ্কড লিস্ট পড়তে গেলে আমাদের প্রথমে কিন্তু একটু অ্যারের কয়েকটা জিনিস একটু শুনে নিতে হবে। অ্যারের কথা ভাবো যে অ্যারে কি? অ্যারে কিন্তু সিমিলার টাইপের অনেকগুলো ডেটাকে একটা নামের আন্ডারে স্টোর করে রাখে এবং সেটা নিয়ে আমাদের কাজ করাও কিন্তু খুবই সোজা হয়ে যায় অনেক ক্ষেত্রেই। কিন্তু অ্যারের কিছু সীমাবদ্ধতা আছে, সেটাকে আমরা কিন্তু লিঙ্কড লিস্ট ব্যবহার করে অনেকটা ওভারকাম করতে পারবো। তবে এটা ঠিক যে লিঙ্কড লিস্টেরও আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে যেটা হয়তো অ্যারের কাছে নেই। তো আমরা লিঙ্কড লিস্টের ব্যাপারটা কি সেটা আগে শুনে নিই। A linked list is a linear data structure that consists of a set of nodes such that each node consists of two basic parts. One is a data part that stores a given value and a link part that stores a reference to the নেক্সট নোড। তো একদম বেসিক যে লিঙ্ক লিস্ট তার ব্যাপারটা কি, যে এটা একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার এবং এখানে কি হয় অনেকগুলো নোড উপস্থিত থাকে। আমি তোমাদের অ্যারের সময় একবার নোড কথাটা বলেছিলাম, অ্যারেতে আমরা ব্যাপারটাকে এলিমেন্ট বলি কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এটাকে আমরা নোডই বলি। এবং নোডগুলো কি হয়, প্রতিটি নোডের কিন্তু বেসিক লিঙ্ক লিস্টের যে টাইপটা তাতে দুটো করে বেসিক পার্ট থাকে। একটা পার্টে কি থাকে, একটা পার্টে থাকে মূল ডেটা যেটা স্টোর করতে চাওয়া হচ্ছে এবং তারই সাথে যে পার্টটা থাকে সেটা হচ্ছে একটা পয়েন্টার পার্ট, যে কি করছে যে নেক্সট যে নোড অর্থাৎ তার পরে যে নোড আছে তার অ্যাড্রেসটা সে স্টোর করে রাখছে। এবার একটু আমরা ছবিতে চলে আসি, একটা ছবি দেখলেই আমাদের ব্যাপারটা খুব সোজা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের টিপিক্যাল লিঙ্ক লিস্টের একটা ছবি। দেখো এখানে কিন্তু এই প্রতিটি হচ্ছে একটা করে নোড। আমি এখানে নোডের যে গ্রে যে পার্টগুলো রেখেছি দেখো সেইগুলোর মধ্যেই আমরা ডেটা স্টোর করব বা করেছি। আমি এখানে ডেটাগুলো লিখিনি জাস্ট জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য। এবং ইয়েলো যে পার্টগুলো আছে দেখো সেগুলোই হচ্ছে সেই লিঙ্ক পার্ট যেগুলো কি করছে নেক্সট নোডকে পয়েন্ট করছে। তাহলে একদম প্রথম একটা স্টার্ট বা হেড এরকম টাইপের নামের একটা পয়েন্টার আমাদের ইউজ করতে হবে, যে কি করবে, যে কিন্তু ফার্স্ট যে নোড অফ দ্য লিঙ্ক লিস্ট তাকে পয়েন্ট করবে। দ্যাট ইজ একটা পয়েন্টার হু উইল পয়েন্ট দ্য ফার্স্ট নোড অফ দ্য লিঙ্ক লিস্ট। দেন বাকি যে নোডগুলো একদম লাস্টেরটা বাদে প্রত্যেকটার কি হচ্ছে, তাহলে দুটো পার্টের একটা পার্টে ডেটা এবং নেক্সট পার্টে কি থাকছে তার যে মানে নেক্সট পার্ট বলবো মানে সাথের যে পার্টটা তাতে কি থাকছে নেক্সট যে নোটটা তার অ্যাড্রেস থাকছে, যেটাকে আমরা এরকম তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি। এবার লাস্ট যে নোটটা তারপরে তো আর কেউ নেই, তাহলে সে তো আর নেক্সট নোট বলে কাউকে পয়েন্ট করতে পারছে না, সেই কারণে তার কিন্তু এই লিঙ্ক পার্টটাতে নাল থাকবে, অর্থাৎ সে কাউকে পয়েন্ট করছে না এবং এটা দিয়েই বোঝা যাবে যে এটাই হচ্ছে লিঙ্ক লিস্টের লাস্ট নোড।
এবার এই লিঙ্ক লিস্টের কনসেপ্টটা কি দেখো, যে তার মানে এখানে কিন্তু অ্যারের মতো অনেক এলিমেন্ট থাকছে, কিন্তু এবং তারাও কিন্তু সিমিলার টাইপের, কিন্তু তারা কিন্তু পরপর মেমরি লোকেশনে থাকবে এরকম কোনো ব্যাপার নেই, তারা ছড়িয়ে ছিটিয়েও থাকতে পারে, এবং প্রতিটি নোট কি জানবে তার পরের নোট কোথায় আছে। আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝি। ধরো একটা রুমে 1 থেকে 100 পর্যন্ত রোলের 100 জন স্টুডেন্ট বসে আছে, কিন্তু তারা রোল ওয়াইজ বসা নেই, তারা স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। কিন্তু এমনভাবে আছে যে সেখানে প্রথম একজন কেউ আছেন যিনি ওই 100 জনের মধ্যে নন, যিনি কি করছেন, যিনি প্রথম রোল নাম্বার 1 কোথায় বসেছে সেটা তিনি জেনে রাখছেন। এবার রোল নাম্বার 1 কি করছে, রোল নাম্বার 1 জানছে যে রোল নাম্বার 2 কোথায় বসেছে, রোল নাম্বার 2 আবার জানছে রোল নাম্বার 3 কোথায় বসেছে। এইভাবে করে করে রোল নাম্বার 99 জানছে রোল নাম্বার 100 কোথায় বসেছে। কিন্তু 100 কিন্তু আর কাউকে পয়েন্ট করতে পারছে না, কারণ তারপরে আর কেউ নেই। তার মানে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার পরে কে, সে বলবে কেউ নেই, অর্থাৎ নাল। তো এই যে কনসেপ্টটা খানিকটা এরকমভাবেই কিন্তু আমরা, এটা আমি একটা খুব মানে সহজ এক্সাম্পল দিলাম, বেসিক্যালি কিন্তু এভাবেই নোটগুলো লিঙ্ক লিস্টের মধ্যে উপস্থিত থাকে। যেখানে একটা পার্টিকুলার নোটকে যদি আমি নোটে পৌঁছতে পারি, তাহলে ডেফিনেটলি তার পরেরটায় পৌঁছতে পারবো। যেমন আমি ওই রুমে যদি আমি 50 রোলের কাছে যেতে চাই, আমি কি করব, আমি সেই প্রথম রোল 1 থেকে শুরু করে রোল 1কে জিজ্ঞেস করে 2কে জিজ্ঞেস করে 3, এরকম করতে করতে 50-র কাছে কিন্তু পৌঁছতে পারবো। এবার হচ্ছে লিঙ্ক লিস্টের কিছু স্পেশাল টাইপও আছে, তারই অন্যতম হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট, যার বেসিক কনসেপ্টটা একদম এক, শুধু সার্কুলার কেন, কারণ এই যে লাস্ট যে নোট সে তো এক্ষেত্রে নাল ছিল, এখানে কিন্তু সে নাল হচ্ছে না, সে আবার কি করছে, সে আবার ঘুরে এসে ফার্স্ট নোটটাকে লিঙ্ক করছে। তো এই যে ব্যাপারটা, এই যে একটা সার্কুলার হয়ে যাচ্ছে, এই জন্যেই এটাকে বলা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। আরও একটা স্পেশাল ধরনের লিঙ্ক লিস্ট সম্পর্কে আমরা পড়ব, যেটাকে আমরা বলছি 2-ওয়ে লিস্ট। এখানে কি হচ্ছে দেখো, প্রতিটি নোডের 3টে করে পোর্শন থাকছে। এই গ্রে পোর্শনটার মধ্যে সেই অ্যাকচুয়াল ডেটাটা থাকছে, তাছাড়া এখানে 2টো করে কিন্তু আমার লিঙ্ক পোর্শন থাকছে, একটা ইয়েলো একটা পিঙ্ক। এবার মাঝের পয়েন্টগুলোকে দেখলে আমরা ব্যাপারটা ভালো করে বুঝবো। ইয়েলো পয়েন্টগুলো কি করছে, প্রিভিয়াস নোটকে পয়েন্ট করছে, আর পিঙ্ক পোর্শনগুলো কি করছে, নেক্সট নোটকে করছে। তাহলে নেক্সট নোটটা কিন্তু আমাদের এমনি যেটা নর্মাল লিঙ্ক লিস্ট তাতেও ছিল, কিন্তু এই প্রিভিয়াস নোটকে পয়েন্ট করা সেটা কিন্তু এই 2-ওয়ে লিস্টের একটি বৈশিষ্ট্য। এবার প্রথম নোটটাতে যদি আমরা আসি, তাহলে প্রথম নোটের আগে তো কেউ নেই, তাহলে তার এই প্রিভিয়াস লিঙ্ক যে পোর্শনটা সেটা ক্রস বলতে কি নাল থাকবে, এবং লাস্ট যে নোট তার আবার নেক্সট নোট বলে কিছু নেই, তাই সেই পোর্শনটা নাল থাকবে। এছাড়া এখানে কিন্তু আমরা নর্মালি 2টো পয়েন্টার ইউজ করি, একটা ফার্স্ট বা হেড এরকম বা স্টার্ট বলে, আর একটা লাস্ট বা টেল এরকম বলে। তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট নোটকে পয়েন্ট করে, আর এই লাস্ট হচ্ছে লাস্ট নোটকে পয়েন্ট করে। তাহলে আমরা কি এইভাবে করেও কিন্তু পুরো লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করতে পারি, বা এইভাবে করেও কিন্তু পুরো লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করতে পারি। এবার হচ্ছে আমরা ইনসারশন ইন লিঙ্ক লিস্ট কীরকম হয় সেটা একটু বুঝবো। তো এখানে আমরা একটা লিঙ্ক লিস্টের মধ্যে কিভাবে ইনসারশন করতে পারবো সেটা আমরা এখানে দেখব। এবার এটা কিন্তু আমরা নর্মাল যে লিঙ্ক লিস্ট সেটা দিয়ে বোঝাচ্ছি। এখানে আমরা ধরে নিচ্ছি যে হেড বলে একটা পয়েন্টার ফার্স্ট নোটকে পয়েন্ট করে আছে, এবং এখানে আমরা 2টো এলিমেন্ট আছে এরকম ধরছি, অনেকগুলোর জন্য একই ব্যাপার, এবং লাস্ট যে নোট সে আবার নালকে পয়েন্ট করে আছে। এবার একটা নিউ নোট যেটা হচ্ছে, যার ডেটাটা হচ্ছে এক্স, সেটাকে আমরা, এবং এটা হচ্ছে তার লিঙ্ক পার্ট, সেটাকে আমরা এই লিস্টের সাথে অ্যাড করবো, মানে লিস্টের মধ্যে ইনসার্ট করব। এবার ইনসারশন কিন্তু 3টে পজিশনে হতে পারে। প্রথম হচ্ছে ফার্স্ট পজিশনে। যদি আমি ফার্স্ট পজিশনে করতে চাই, তখন আমরা কি করব, আমরা হেড যাকে পয়েন্ট করে আছে সেইটাকে, সেই যে অ্যাড্রেসটা সেটা এখানে নিয়ে আসব। তার মানে কি হবে, এ তখন একে পয়েন্ট করে নেবে, এরপর আমরা হেডকে বলবো একে পয়েন্ট করতে। তাহলে ভেবে দেখো কীরকম হলো, হেড এসে একে পয়েন্ট করলো আর এ গিয়ে একে পয়েন্ট করলো, তার মানে এই নোটটা তখন ফার্স্ট নোট হয়ে গেল। এবার যদি লাস্টে অ্যাড করতে চাই তখন কি হবে, আমরা প্রথমে কি করব, এর যে এই নিউ নোডের যে লিঙ্ক পার্টটা সেটাকে আমরা ফার্স্টে নাল বলে অ্যাসাইন করে দেব। তারপরে আমরা এই
খুঁজতে খুঁজতে আমরা সেই নোডটা অবধি আসবো যে নোডটা নাল হোল্ড করে আছে। সেই নোডটার যে অ্যাড্রেস সেটা তো তার আগের জনের কাছে থাকবে। সেই অ্যাড্রেসটা তখন আমরা কি করব, সেই অ্যাড্রেসটা কিন্তু মানে তার কাছে মানে ধরো এই যে নোটটা আছে সে তো বিকে হোল্ড করে আছে, আমরা তখন কি করব, এই বি এর যে অ্যাড্রেস পার্টটা সেখানে কিন্তু এই অ্যাড্রেসটা বসিয়ে দেবো। তাহলে কি হবে যে বি নালকে না পয়েন্ট করে বি এসে একে পয়েন্ট করবে এবং এ নালকে পয়েন্ট করবে, তার মানে কিন্তু এটা লাস্ট নোড হিসেবে অ্যাড হয়ে যাবে। আরেকটা যেটা হতে পারে যে মাঝামাঝি কোনো পজিশনে, সেক্ষেত্রে আমাদের আগে খুঁজে বের করতে হবে যে কার পরে এটা অ্যাড হবে, কার পরে এটা ইনসার্ট হবে। ধরো এরকম পজিশন এর পরে হচ্ছে এ আর বির মাঝখানে, তাহলে আমরা কি করব, আমরা সেই এলিমেন্টটায় আসব যার পরে এটা অ্যাড হবে। সেখানে এসে আমরা ফার্স্টে কি করব, যে এ যাকে পয়েন্ট করে আছে এর মধ্যে সেই অ্যাড্রেসটা পাঠিয়ে দেব। অর্থাৎ কি হবে, এ একে পয়েন্ট করবে, তারপর এ এসে একে পয়েন্ট করবে। তার মানে জিনিসটা কি হয়ে গেল, যে এ এসে একে পয়েন্ট করলো আর এ আবার গিয়ে একে পয়েন্ট করলো, তার মানে এদের দুজনের মাঝখানে এই নোটটা ইনসার্ট হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা নোট ইনসার্ট করতে পারি। এবার আমরা দেখব ডিলিশন ইন লিঙ্ক লিস্ট, অর্থাৎ একটা লিঙ্ক লিস্ট থেকে যদি একটা ডেটাকে ডিলিট করে দিতে চাই। তো আমরা এখানে একটা লিঙ্ক লিস্ট দেখতে পাচ্ছি। দেখো আমরা একটা লিঙ্ক লিস্টের একটা পার্টকেই নিয়েছি, যেখানে প্রতিটা অংশ তার পরের নোটকে মানে লিঙ্ক করে রয়েছে, পয়েন্ট করে রয়েছে। এবার আমরা এই নোটটাকে ডিলিট করে দিতে চাইছি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সেই নোটটাকে ফার্স্টে খুঁজে বের করতে হবে যে নোটটাকে আমি ডিলিট করব। দেন সে যাকে পয়েন্ট করে আছে সেই অ্যাড্রেসটা একে যে পয়েন্ট করে আছে তার কাছে নিয়ে আসবো। অর্থাৎ এখানে একটা পয়েন্টার দিয়ে এটাকে পয়েন্ট করে রাখতে হবে। এবার এ যাকে পয়েন্ট করে আছে সেই অ্যাড্রেসটা এর মধ্যে চলে এলো। তার মানে কী হলো, এখন এও একে পয়েন্ট করে আছে, এও একে পয়েন্ট করে আছে। এবার এর যে লিঙ্ক পার্টটা সেটাকে আমরা ফ্রি করে দেব। করলেই যেটা হবে, সাথে সাথে এর সাথে আর এর তাহলে কোনো লিঙ্ক থাকবে না, অর্থাৎ এটা কিন্তু লিঙ্ক লিস্ট থেকে বাদ চলে আসবে। এইভাবে করেই কিন্তু আমরা ডিলিশন করতে পারি। এটা ফার্স্টের জন্যও একই রকম, লাস্টের জন্যও একই রকম। ফার্স্টের ক্ষেত্রে যেটা হবে যে মানে হেড এর পরবর্তীটাকে পয়েন্ট করবে, আর যদি দেখা যায় এটা লাস্ট লোনটাকে করতে চেয়েছি তার মানে কী হবে, যে এর যে এ তো পয়েন্ট করেছিল নালকে, সেই নালটাই এর আগের জনের কাছে চলে যাবে। ফলে সেভাবে করে কিন্তু ডিলিশনটা পসিবল হয়ে যাবে। আজকে আমরা আপাতত এই পর্যন্তই এই ভিডিওতে শিখলাম। এর কিন্তু বেশ কিছু অংশ আমাদের বাকি থাকলো, যেটা আমরা এর পরের ভিডিওতে দেখব। আমরা এই লিঙ্ক লিস্টের সাথে অ্যারের কম্প্যারিজন পড়ব, তাছাড়া আরও দুটো লিনিয়ার ডেটা স্ট্রাকচার স্ট্যাক এবং কিউ পড়ব, এবং দেখব যে স্ট্যাক এবং কিউ কিন্তু অ্যারে দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, লিঙ্ক লিস্ট দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, সেগুলোও দেখব। এছাড়া আমরা স্ট্রাকচারের মাধ্যমে কি করে লিঙ্ক লিস্টের নোটগুলোকে ডিফাইন করতে পারি সেটা শিখব, এবং তার সাথে আমরা খুব সংক্ষেপে আইও ফাইল কি করে কাজ করা হয়, আইও ফাইল নিয়ে সেটাও আমরা শিখব। আজকে এখানে আমরা যা যা পড়লাম সেগুলো তোমরা খুব ভালো করে পড়বে, যাতে পরের ভিডিওটা দেখতে আমাদের অসুবিধা না হয়।